আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আর পাশাপাশি আমি যে কথাগুলো লিখছি সব কথার একটা স্ক্রিনশট নেন, আমি পুরো বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে দিতেছি। আমাদের আজকের ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসই হয়ে যাবে, বাসায় আলাদাভাবে পড়তে হবে না। আমাদের আজকের ক্লাসের পরও বাসা ইনশাল্লাহ হয়ে যাবে, আলাদাভাবে পড়তে হবে না। সবাই একটু বোর্ডের লেখাটার স্ক্রিনশট নেন আর একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আজকের পড়াও ইনশাল্লাহ বাসায় পড়তে হবে না, ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসেই শেষ করে দেব। জি, আরেকটা ক্লাস হয়েছিল, আজকে সেকেন্ড ক্লাস। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগের আজকে সেকেন্ড ক্লাস। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন ভাই, তাহলে আমি পড়ানো শুরু করি। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। ক্লাসটা খুব বেশি একটা বড় হবে না, কিন্তু মনোযোগ দিয়ে যদি করেন ক্লাসটা পড়া আর বাসায় লাগবে না এবং অনেক কঠিন জিনিস আমরা খুব সোজা করে শিখবো। বিশেষ করে টাইপ 6 এর ম্যাথগুলো গাইড অনেক বড় করে সমাধান করা আছে, এগুলো আমরা মুখে মুখে করা শিখবো। আচ্ছা, প্রথমে আপনারা এতদিন কি করছেন? এই যে ব্যাস ব্যাসার্ধ এগুলো মুখস্থ করছেন। এগুলো কি মুখস্থ করার জিনিস? কোনোদিনই মুখস্থ করার জিনিস না। এখানে কি লিখছে এগুলো সব ভুলে যান। আসেন, প্রথমে মামলা আমি একটা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে কি আমার কেন্দ্র, তাই না? আচ্ছা, এইগুলো হচ্ছে পরিধি, এগুলোর নাম কি? পরিধি। আচ্ছা, এগুলোর নাম কি? পরিধি। এগুলোর নাম কি? পরিধি। আচ্ছা, আপনি পরিধিতে যে কোনো দুইটা বিন্দু নেন, এখানে এখানে একটা নিতে পারেন, এই জায়গায় একটা নিতে পারেন, এই জায়গায় একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমি দুইটা বিন্দু নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, এই দুটো যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করলে যা পাবো তাই হচ্ছে যে। তার মানে কি, আমরা একটা বৃত্ত আইকা যদি পরিধির যে কোনো দুইটা বিন্দুরে যোগ করে দেই, এটা যদি যোগ করি এটা যে, যদি এই দুটারে যোগ করি তাহলে এইটা যে, যদি এইটা যোগ করে দেয় এটার সাথে এটা তাহলে এইটা যে। তার মানে কি, জের সঙ্গে কি পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে কি যে। তাহলে আমরা যে কি মুখস্থ করব? আমরা কোনোদিনই মুখস্থ করব না। আমরা শিখলাম কি, পরিধির যে কোনো দুইটা বিন্দু, এই জায়গায় দুইটা বিন্দু হইতে পারে, এইটা আর এইটা হইতে পারে, এইটা আর এইটা হইতে পারে, যেমন নেন পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাংশের নাম হচ্ছে কি যে। তাহলে আমরা জের সংজ্ঞা পেলাম কি, পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে কি যে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটা বিন্দু নেই আর এখানে একটা বিন্দু নেই, তাহলে এইটাও কি যে না? এইটাও তো যে, এইটাও যে। কথা কি বুঝতে পারছি? পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে যে। কিন্তু এই যেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখেন এই যে আমি যেটা নিছি, এই যেটা, এটা তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই, কারণ কেন্দ্র তো এখানে। অথবা যদি আপনি এখানে একটা যে নিতেন, এটাও তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই। ঠিক আছে? তাহলে পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে কি যে। কিন্তু এই যেটা যদি কখনো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যেটা যদি কখনো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তখন আমরা তারে বলবো ব্যাস। তাহলে কাহিনীটা কি দাঁড়াইলো, পরিধির যে কোনো দুইটা বিন্দুরে যদি আপনি যোগ করে দেন তাহলে যা পাবেন সেটাই হচ্ছে যে। তাহলে এইটাও কিন্তু যে, এই যে ব্যাস যে, এই ব্যাসটাও কিন্তু যে, কারণ পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের নামই হচ্ছে কি যে। কিন্তু এই যেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তখন আমি তারে বলবো ব্যাস। তাহলে যে আর ব্যাসের পার্থক্য কি? যে আর ব্যাসের পার্থক্য হলো সকল ব্যাসই যে, সকল ব্যাসই যে, কিন্তু সকল যে ব্যাস না, ব্যাস না। যেমন দেখেন এই যে ব্যাস, এটাও কি যে না? কারণ কি, পরিধির যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাংশের নামই কি যে। এই যে যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমি তার ব্যাস বলবো, কিন্তু এইটা তো কেন্দ্র দিয়ে যায় নাই, তার মানে এটা কি শুধু যে। তার মানে যেটা ব্যাস সেটাও কিন্তু এক ধরনের যে। কেমন যে? কেন্দ্রগামী যে। আমি কি বুঝতে পারছি? তার মানে আমরা পাইলাম কি, যদি পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশ আমি পাই সেটা হচ্ছে যে। এই যেটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন আমি তারা বলবো কি ব্যাস। আচ্ছা, পাইলাম ব্যাস। এইবার এই কেন্দ্র আর পরিধি, এই জায়গার যে মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা, এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটার নাম হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে দেখেন আমরা কিন্তু কিছুই মুখস্থ করিনি, আমরা কি শিখছি?
পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাংশের নাম কি? জ্যা। এই জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন এটার নাম কি? ব্যাস। এই কেন্দ্র আর পরিধির যে দূরত্বটা, কেন্দ্র আর পরিধির যে দূরত্বটা, এটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে কি? কেন্দ্র। এই কেন্দ্র আর এই পরিধির যে দূরত্বটা, এটার নামই কি? ব্যাসার্ধ। তাহলে আপনার জ্যা, ব্যাস, ব্যাসার্ধ এগুলো কোনো কিছু কি মুখস্থ করা লাগবে? তাহলে জ্যা আর ব্যাসের পার্থক্য কি? এই ব্যাসও কি এক ধরনের জ্যা, কিন্তু জ্যা মানেই কিন্তু ব্যাস না। যেমন এই ব্যাসটা কি? এটা কিন্তু জ্যা, কারণ পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ। এটা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখন হয়ে যাবে কি? এটা ব্যাস। যদি কেন্দ্র দিয়ে না যায়, এটা কি কেন্দ্র দিয়ে কাছে যায় নাই, তখন শুধু থাকতে যাবে কি? এটা জ্যা। আমি যদি বুঝাইতে পারি আমরা টাইপ 5 পুরোটা পারছি। সবাই একটু লেখেন তো, বেসিক ডাউন হয়েছে নাকি? এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। এগুলো কিন্তু বোঝার জিনিস। সবাই একটু ফিডব্যাক দেন তো, আমরা কি বেসিকটা বুঝছি নাকি? আমরা সবাই একটু ফিডব্যাক দিই, আমরা কি বেসিকটা বুঝছি নাকি? এগুলো আমি আবারও রিপিট করতেছি, মুখস্থ করার জিনিস না। এটা যদি বুঝে থাকেন টাইপ 5 এর টাইপ 6ও শেষ। খুব মনোযোগ দিয়ে একটু টাইপ 6টা দেখেন। এগুলা গাইড বই আধা পৃষ্ঠা বৈশা সমাধান করছে, আমরা ললিপপ মেথড এখন সমাধান করবো। টাইপ 6 খুব ইম্পর্টেন্ট, টাইপ 6 খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু ফিডব্যাক দেন। সবাই একটু এই লেখাগুলোর স্ক্রিনশট নেন। আমি যে লেখাটা লিখছি সবাই এটার একটা স্ক্রিনশট নেন। এই মামলাটা বুঝলে আমাদের টাইপ 6 মুখে মুখে শেষ। সবাই এইটার একটু স্ক্রিনশট নেন। এই মামলাটা আমরা যদি একটু মুখে মুখে বুঝি তাহলে আমাদের টাইপ 6 এর মামলা শেষ। সবাই একটু স্ক্রিনশট নেন। সবাই একটু স্ক্রিনশট নেই আর একটু মনোযোগ দেই। টাইপ 6 আমরা মুখে মুখে শিখবো। টাইপ 6 এর সব ম্যাথ আমরা মুখে মুখে শিখবো। আচ্ছা, তাহলে আমি টাইপ 6 এর আলোচনাতে আসি। আচ্ছা, প্রথমে আমি ছবিটাতে পরে যাচ্ছি। আপনারে টাইপ 6 এ হয় বৃত্তের কোশ্চেন দিবে অথবা রম্বসের কোশ্চেন দিবে। বৃত্তের কোশ্চেন দিলে জেড দৈর্ঘ্য দেওয়া থাকবে, রম্বসের কোশ্চেন দিলে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে বৃত্তের ক্ষেত্রে দিবে কি? জেড দৈর্ঘ্য, আর রম্বসের ক্ষেত্রে দিবে কি? কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, ইনপুট আর আউটপুট আমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। ইনপুট মানে কি? প্রশ্নে যা দেয়া থাকবে। আউটপুট মানে কি? প্রশ্নে যা বের করতে বলবে। সবাই একটু মামলাটা বুঝছেন। ইনপুট মানে কি? প্রশ্নে যা দেয়া থাকবে, আর আউটপুট মানে কি? প্রশ্নে যা বের করতে বলবে। আপনারা যদি জেড দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য প্রশ্নে দেয়া থাকে, মানে ইনপুট হয়। প্রশ্নে যদি জেড দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে কি? ইনপুট। জেড দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য যদি ইনপুট হয়, মানে প্রশ্নে দেয়া থাকে, তাহলে যা দেয়া থাকবে তারা 2 দ্বারা ভাগ করবেন। আমি অঙ্ক করানোর সময় বিস্তারিত দেখাই দিতেছি। জেড দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য যদি ইনপুট হয়, মানে প্রশ্নে যদি দেয়া থাকে, তাহলে আমি তারা 2 দ্বারা ভাগ করব। আর জেড দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য যদি আউটপুট হয়, আউটপুট মানে কি? যদি বের করতে বলে তাহলে যা বের হবে তারা 2 দ্বারা গুণ করব।
তার মানে কি ইনপুট হলে 2 দ্বারা ভাগ, আউটপুট হলে 2 দ্বারা গুণ। এটা মাথায় কি ঢুকছে? বৃত্তের ক্ষেত্রে দিবে জ্যাড দৈর্ঘ্য, রম্বসের ক্ষেত্রে দিবে কর্ণের দৈর্ঘ্য। যদি ইনপুট মানে কি প্রশ্নে দেওয়া থাকে জ্যাড দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য, যদি প্রশ্নে দেওয়া থাকে ইনপুট হলে কি করব 2 দ্বারা ভাগ করব। আর যদি জ্যাড দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বাইর করতে বলে মানে আউটপুট বলে তাহলে 2 দ্বারা গুণ করব। মামলাটা অঙ্ক করানোর সময় দেখাচ্ছি। আচ্ছা এবার আসেন, এটা একটা সমকোণী ত্রিভুজ তাই না? এই সমকোণী ত্রিভুজের এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, আর এটার নাম দিলাম মনে করেন ডি। এই ও এ মানে যেটা অতিভুজ এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে ওডি, ওডি হচ্ছে কেন্দ্র থেকে জ্যাড দূরত্ব, কেন্দ্র হতে জ্যাড লম্ব দূরত্ব। আর এটারে আরেকটু আগে দিলাম, তাহলে যে এবি পাইলাম এটা হচ্ছে জ্যাড দৈর্ঘ্য। কথা কি বুঝছেন? এখন আমরা যদি এটা একটু বৃত্তের মধ্যে ঢুকিয়ে দেই, এই জিনিসটা একটু মনে রাখতে হবে ছবির জন্য। ছবিটা কি? একটা বৃত্ত আঁকলেন। আচ্ছা আঁকার পর এটা হচ্ছে কি এবি। আমরা জানি কি পরিধির যে কোনো 2 বিন্দুর সংযোগ রেখাংশ কি জ্যা পাইলাম, এবি হচ্ছে কি জ্যা, এবি জ্যা পাইছেন। আচ্ছা এইবার হচ্ছে এই হলো কেন্দ্র ও, এই ওডি হচ্ছে কি কেন্দ্র থেকে জ্যা লম্ব দূরত্ব, আর এই ও হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা পাইলাম কি ও হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ওডি কেন্দ্র হতে জ্যা এর লম্ব দূরত্ব, আর এবি হচ্ছে জ্যাড দৈর্ঘ্য। সবাই কি এতটুকু মনে রাখতে পারবেন? এতটুকু মনে রাখতে পারবেন? তাহলে টাইপ 6 আমরা সব মুখে মুখে করে ফেলতে পারবো। তাহলে আমরা মামলাটা পাইলাম কি এই ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওডি হচ্ছে কেন্দ্র থেকে জ্যা লম্ব দূরত্ব, আর এবি হচ্ছে জ্যা। কোনো কিছু তো আসমান থেকে আসে নাই, পরিধির যে কোনো 2 বিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে কি জ্যা। তাহলে এবি হচ্ছে আমার জ্যা, এটা হচ্ছে ব্যাসার্ধ। কারণ এই যে দেখেন কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কোনো কিছু তো আসমান দিয়ে আসে নাই, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হতে জ্যা লম্ব দূরত্ব। এতটুকু মনে থাকবে। এতটুকু যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন টি ডান। আমি অঙ্ক করানোর সময় পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি, অঙ্ক করানোর সময় আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতেছি। প্রত্যেকটা অঙ্ক আমরা 5 সেকেন্ডে করবো, প্রত্যেকটা অঙ্ক আমরা 5 সেকেন্ডে করবো, যেগুলো গাইড বই অনেক কঠিন করে অনেক বড় করে করছে। সবাই একটু লেখেন তো টি কি ডান হয়েছে নাকি। একটু যদি কমও বুঝে থাকেন আমি যখন এক্সাম্পল করাবো ললিপপের মতো ইজি হয়ে যাবে। বলছি তো বাসায় পড়া লাগবে না, ভাইয়ের উপরে বিশ্বাস তো রাখতে হবে। রাতবের জীবনে যেটা বলছে বাসায় পড়া লাগবে না, সেটা কোনোদিন বাসায় পড়া লাগছে? একটু কমেন্ট করেন, যেটা আমি বলছি বাসায় পড়া লাগবে না সেটা কোনোদিন বাসায় পড়া লাগছে? সবাই এখন একটু মনোযোগ দিবেন, আগামী 10 মিনিট আমার কথাগুলো শোনেন। এবার আসবে আমাদের ম্যাজিক, যে সব ম্যাথ মুখে মুখে আমরা কিভাবে করবো। সবাই খুব মনোযোগ দেন, এগুলো আসতে পারে পরীক্ষা। টাইপ 6 অঙ্ক নাম্বার 1, টাইপ 6 এর অঙ্ক নাম্বার 1 কি বলছে দেখেন। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যাড দৈর্ঘ্য কত? কিচ্ছু না, প্রথমে চোখ বন্ধ করে একটা ছবি আঁকবেন। আঁকলাম, এই হলো ছবি আঁকলাম। আচ্ছা আঁকছি, কি বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা জানি কি এটা হচ্ছে কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কত? 10। বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে, আমি জানি কি বৃত্তের কেন্দ্র থেকে জ্যা লম্ব দূরত্ব হচ্ছে 6। এই বন্ধ ঠিক আছে, এই বন্ধ কি ঠিক আছে? এবার চাইছে কি জ্যাড দৈর্ঘ্য কত, চাইছে কি জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা জ্যাড দৈর্ঘ্য চাইছে, জ্যাড দৈর্ঘ্য বাইর করতে বলছে, তার মানে জ্যাড দৈর্ঘ্য কি আউটপুট। সবাই একটু মামলাটা বুঝছেন ভাইয়া, একটু আমরা মনোযোগ দিয়ে মামলাটা বুঝি। আপনারা যখনই টাইপ 6 এর কেস 1 টাইপ 6 একটু জাস্ট 5টা মিনিট মনোযোগ দেন, তাইলেই বুঝবেন যে ওয়াও ম্যাজিক কারে বলে, যে বেসিক দিয়ে কত সহজে ম্যাথ করা যায়। আপনার দ্বারা বলছে কি 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 10, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে, কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হচ্ছে 6, জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, মানে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কি আউটপুট। আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে শিখছিলাম কি 6:8:10, 6:8:10 শিখছি না? তাহলে এইটা যদি হয় 6, এটা যদি হয় 10, তাহলে এতটুকু হবে কত? 8। এই বন্ধু ঠিক আছে, এতটুকু হবে কত? 8। আমি কি মামলা বুঝাইতে পারছি? আমি কি মামলা বুঝাইতে পারছি ভাইয়া? মামলা কি বুঝাইতে পারছি? আচ্ছা এইবার আপনার দ্বারা চাইছে কি জ্যায়ের দৈর্ঘ্য। আমরা শিখছি কি জ্যায়ের দৈর্ঘ্য যদি আউটপুট হয় তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। কারে?
এই যে এই জায়গার যে ভ্যালুটা দেয়া আছে, এই জায়গার যে ভ্যালুটা, কারণ আমার জ্যা কি এই পুরাটা না, এই পুরাটা হচ্ছে আমার জ্যা। জ্যা যদি আউটপুট বলে মানে বাইর করতে বলে, তাহলে এই জায়গায় যা থাকবে তারা 2 দ্বারা গুণ করবেন, তাহলে অ্যান্সার হচ্ছে 16। আর জ্যা যদি ইনপুট হয় তাহলে 2 দ্বারা ভাগ করবেন। আমি পরের অঙ্কে দেখাচ্ছি। তাহলে মামলাটা কি? মামলাটা কিচ্ছু না। সবাই মনোযোগ দিয়ে দেখেন, আবার মনোযোগ দেন। আমি এরকম একটা ছবি আঁকছি। আচ্ছা, ব্যাসার্ধ দেয়া আছে 10, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত। কেন্দ্র থেকে যায় লম্ব দূরত্ব 6। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি 6:8:10। তাহলে এতটুকুর মান কত? 8। এই পর্যন্ত বাইর করা শেষ। এইবার চাইছে কি জ্যা এর দৈর্ঘ্য বাইর করতে। জ্যা এর দৈর্ঘ্য বাইর করতে বলছে মানে কি আউটপুট। আমরা শিখছি কি জ্যা এর দৈর্ঘ্য আউটপুট হয় তাহলে কি করতে হয়? 2 দ্বারা গুণ করতে হয়। কারে? এই জ্যা রে। তাহলে 8 এর যদি 2 দ্বারা গুণ করেন তাহলে আসবে কত? 16। তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত? 16। আমরা কি 1 নম্বর ম্যাথটা সবাই বুঝছি? আমরা কি 1 নম্বর ম্যাথটা সবাই বুঝছি? ভাই আমি আরো 2টা ম্যাথ করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরো 2টা ম্যাথ করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটু সবাই দেখি, একটু সবাই কমেন্ট করি তো বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করি তো এক্সাম্পল ওয়ানটা কি বুঝছি নাকি। সবাই একটু কমেন্ট করে দিই তো। আচ্ছা, যদি বুঝে থাকেন ভালো কথা। এবার আসেন অঙ্ক নাম্বার 2, সব ক্লিয়ার করে দেবো। 2, আচ্ছা 2 নম্বর কি বলছে দেখি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, ব্যাসার্ধ দিছে কত? 5। খুব ভালো কথা। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 6। আচ্ছা, জ্যা এর দৈর্ঘ্য কত? 6। জ্যা এর দৈর্ঘ্য 6। ভাই আমরা শিখছি কি জ্যা এর দৈর্ঘ্য যদি ইনপুট হয় তাহলে তারা 2 দ্বারা ভাগ করতে হয়, আর আউটপুট হলে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে জ্যা এর দৈর্ঘ্য দেওয়া আছে 6, তার মানে প্রশ্নে জ্যা এর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কি ইনপুট। আমরা শিখছি কি যদি জ্যা ইনপুট হয় তাহলে 2 দ্বারা ভাগ করব, আউটপুট হলে 2 দ্বারা গুণ করব। তাহলে যেহেতু আপনারা জ্যা এর দৈর্ঘ্য বলছে 6, জ্যা এর দৈর্ঘ্য বলছে কি 6, তার মানে ইনপুট দেওয়া আছে কত? 6। তাহলে আমরা শিখছি কি ইনপুট হলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 রে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 3। তাহলে এটার মান কত? 3। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি এটা যদি 5 হয় আর এটা যদি 3 হয় তাহলে এটা হবে কত? 4। আর আপনাদের চাইছে কি কেন্দ্র থেকে উক্ত জ্যার লম্ব দূরত্ব কত, মানে এটা চাইছে কেন্দ্র থেকে উক্ত জ্যার লম্ব দূরত্ব কত। তাহলে লম্ব দূরত্ব কত? 4। দেখছেন ভাই কেমনে মুখোমুখি হয়ে গেছে। এগুলাই গাইড বই খোলেন, আধা পৃষ্ঠা ধরে সমাধান করছে। তাহলে আমরা মামলাটা শিখলাম কি আরেকবার একটু দেখি। আচ্ছা, মামলাটা শিখলাম কি ব্যাসার্ধ দেওয়া আছে 5, জ্যা এর দৈর্ঘ্য দেওয়া আছে 6। আমরা শিখছি কি জ্যা এর দৈর্ঘ্য যদি ইনপুট হয় তাহলে তারা 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে জ্যা এর দৈর্ঘ্য যেহেতু 6, 6 রে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 3। আইলো 3। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি এটা যদি 3 হয় আর এটা যদি 5 হয় তাহলে এটা হবে কত? 4। চাইছে কি কেন্দ্র থেকে জ্যা লম্ব দূরত্ব কত, মানে এটা চাইছে, তার মানে অ্যান্সার কত? 4। সবাই কি বেসিকটা বুঝছেন? আমি আরো একটা ম্যাথ দেখাবো, সমস্যা নাই। সবাই একটু লেখেন তো বেসিকটা ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করে দিই তো বেসিকটা কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করেন তো। আমি তো বলছি বাসায় পড়া লাগবে না, আমি তো বলে দিছি ক্লাসের শুরুতেই বাসায় কিছু পড়তে হবে না। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 7।
7 নম্বর অঙ্কের পাশে লেখেন হচ্ছে এক্সেপশনাল বা বি কেয়ারফুল, এক্সেপশনাল না, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আচ্ছা 7 নম্বর অঙ্কটা একটু দেখি। কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য হবে কত? আচ্ছা খুব ভালো কথা, আমাদের এই হচ্ছে ছবি। আচ্ছা ছবি হচ্ছে এই। আচ্ছা ছবি দিয়ে আমরা পাইছি কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব, এই পুরোটা হচ্ছে জ্যায়, তাই না? আচ্ছা চাইছি কি রে ভাইয়া, কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে, কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে, তার মানে এটাতে আছে 3। জ্যায়ের দৈর্ঘ্য কত? জ্যায়ের দৈর্ঘ্য চাইছে, জ্যায়ের দৈর্ঘ্য চাইছে মানে কি, আউটপুট হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা খুব ভালো কথা। এতক্ষণ আপনি যখন অঙ্ক করছেন সব অঙ্কে রেডিমেড ব্যাসার্ধ দেওয়া ছিল, যে ব্যাসার্ধ দেওয়া ছিল 10, ব্যাসার্ধ দেওয়া ছিল 6, কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার ব্যাসার্ধ না দিয়ে বসে কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য, কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য, কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10। কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10। খুব মনোযোগ দিয়ে একটু বোঝেন। আমরা যখন টাইপ 5 বেসিক শিখছিলাম তখন শিখছিলাম কি, কোন একটা জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমরা তার ব্যাস বলি। তার মানে কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা এটা মানে কি ব্যাস, কেন্দ্রগামী জ্যা এটা মানে কি ব্যাস। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা টাইপ 5 শিখছিলাম কি, কোন একটা জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমরা তারা কি বলি, ব্যাস বলি। তার মানে কেন্দ্রগামী জ্যার নাম কি, ব্যাস। কেন্দ্রগামী জ্যার নাম কি, ব্যাস। তাহলে কেন্দ্রগামী জ্যার নাম কি, ব্যাস। কেন্দ্রগামী জ্যার নাম কি, ব্যাস। তাহলে কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 10 দেয়া আছে মানে কি, ব্যাস দেয়া আছে কত? 10। এই কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য মানে কি, ব্যাস না? তাহলে ব্যাস দেয়া আছে কত রে ভাইয়া? 10। তাহলে ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কি তার অর্ধেক না? তাহলে ব্যাসার্ধ কত? 5। এই বুঝতে পারছেন খেলা কোথা দিয়ে কোথায় আনছি? কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য দেয়া আছে 10, কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য দেয়া আছে কত? 10। আমরা শিখছি কি, কোন একটা জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তখন তার আমরা ব্যাস বলি, মানে কেন্দ্রগামী জ্যার নাম হচ্ছে কি, ব্যাস। তাহলে আমার ব্যাস দেয়া আছে কত? 10। তাহলে ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কি, তার অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত? 5। তাহলে এটা যদি 5 হয় আর এটা যদি 3 হয় তাহলে এটা হবে কত? 4। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন কি বলছে, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে জ্যা হচ্ছে কি আউটপুট। আমরা শিখছি কি, জ্যা যদি আউটপুট হয় তখন তারা কি করতে হয়, 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 × 2 দ্যাট মিন্স হচ্ছে 8। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য কত? 8। তাহলে কেস 1 এর যেই ম্যাচ যেমনেই আসুক আপনি কি মুখে মুখে 10 সেকেন্ডে পারবেন না? এই সবাই কি পারবেন? যদি পারেন তাহলে একটু লেখেন তো, কেস 1 ফুল ডান। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো কিন্তু 10 সেকেন্ডে আপনি করতে পারবেন যদি বিষয়টা বুঝে থাকেন। এগুলা বৃত্তের ম্যাথ, আমি কিন্তু এগুলো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে ঢুকিয়ে দিছি। একটু সবাই লেখেন তো, কেস 1 কি ফুল ডান হয়েছে নাকি? অনেক সহজ করে পড়ানোর চেষ্টা করছি, জানি না কতটা সহজ করে পড়াতে পেরেছি। এই নিয়মটা কেমন লাগলো? টেকনিক কি পছন্দ হয়েছে? এগুলো কিন্তু টেকনিক না, বেসিক দিয়ে বানানো হয়েছে। একটু ফিডব্যাক দেন তো কেমন লাগলো। যে কেস 1 এটা কিন্তু বেসিক দিয়ে বানানো হয়েছে, এগুলো কোনো কিছু আকাশ থেকে আনা হয় নাই, এগুলো বেসিক থেকে তৈরি করা হয়েছে। আসিফ রহমান তন্ময় ভাইয়া, এত ইজি বিশ্বাসই হচ্ছে না। এগুলো ভাইয়া ইজি রে, ম্যাথ তো ইজি। ম্যাথ আপনার সামনে কিভাবে একজন উপস্থাপন করে তার উপর ডিপেন্ড করে, ম্যাথ সোজা না কঠিন। ম্যাথ তো সোজা জিনিস। ম্যাথ হলো পৃথিবীর সবথেকে সোজা জিনিস যদি মজা করে পড়া যায়। আবার যদি ম্যাথ যদি আপনি মজা করে না পড়েন, পৃথিবীর সবথেকে কঠিন জিনিস হচ্ছে ম্যাথ। মানে এগুলো তো লজিক, আমি কি কোনো কিছু আসমান দিয়ে বানাইছি? এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতে পারেন, ভাইয়া ইনপুটে 2 দ্বারা ভাগ করলেন কেন, আউটপুটে 2 দ্বারা গুণ করলেন কেন? সেটারও বেসিক আছে, এটাও আমি বানাই নেই। এই যে 2 দ্বারা ভাগ করলাম কেন আর 2 দ্বারা গুণ করলাম কেন, এটাও ভাইয়া আমি বানাই নাই, এটাও বেসিক। এখন আবার ওইটা শিখাইতে গেলে অনেকে প্যাচ খেয়ে যাবেন, এই কারণে শিখাইলাম না। যে ইনপুটে 2 দ্বারা ভাগ করলাম কেন, আউটপুটে 2 দ্বারা গুণ করলাম কেন, এটাও বেসিক থেকে আনা হয়েছে, এটাও আমার বানানো টেকনিক না, এগুলো বেসিক থেকে তৈরি করা হয়েছে। আচ্ছা এবার আছেন কেস 2। আমরা হচ্ছে কেস 1 আলোচনা করছি বৃত্তের ম্যাথ, আর কেস 2 তে আলোচনা করবো আমরা রম্বসের ম্যাথ। মামলা একই, বৃত্তের ম্যাথ বললে হবে জ্যায়ের দৈর্ঘ্য, রম্বসের ম্যাথ বললে হবে কর্ণের দৈর্ঘ্য। প্রথম আসেন 8। আচ্ছা 8-এ কি বলছে দেখি,
একটা রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5, রম্বসটির প্রতিটি কর্ণের মান কত? কর্ণের মান চাইছে, কর্ণের মান। আচ্ছা, কর্ণের মান চাইছে মানে কি আউটপুট চাইছে, তাই না? কর্ণের মান চাইছে মানে কি আউটপুট চাইছে। আচ্ছা, আমরা শিখছি কি ভাইয়া, যদি 5 হয় তাহলে অপর দুটো বাহুর মান হইতে পারে কত? 3 আর 4। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি 3:4:5। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি 3:4:5। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, যেটার মান দেয়া আছে এটা 5ই থাকবে, এটা নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে আমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5, 5 5-এর মতো রাখেন। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বাকি দুইটা বাহুর মান জানি কত? 3 আর 4 পাইলাম। এখন আপনার দ্বারা চাইছে কি কর্ণের মান। কর্ণের মান চাইছে মানে কি কর্ণের মান আউটপুট। আউটপুট হলে আমি কি বলছি? 2 দ্বারা গুণ করতে। কারে 2 দ্বারা গুণ করবেন? এইটারে আর এইটারে। তাহলে এটা কত? 3 × 6, এটা কত? 8। তাহলে আপনার প্রত্যেকটা কর্ণের মান কত? একটার মান হচ্ছে 6 আর একটার মান হচ্ছে 8। মামলা কি বোঝেন নাই? আপনার রম্বসের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5, রম্বসের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বাকি দুটো বাহুর মান কত? 3 আর 4। চাইছে কি যেটা দেয়া আছে এটা আপনি হিসাবে আনবেন না, চাইছে কি কর্ণের মান, মানে কর্ণের মান হচ্ছে কি আউটপুট। আউটপুট হলে আমার কাজ কি 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। তাহলে কর্ণের মান কত? একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। এখন যদি কর্ণের মান না চাই, আপনার রম্বসের ক্ষেত্রফল চাই। রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি কোনো কারণে আপনার কাছে রম্বসের ক্ষেত্রফল চাই, কোনো কারণে যদি রম্বসের ক্ষেত্রফল চাই, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ, একটা কর্ণ হচ্ছে 6 আর একটা হচ্ছে 8, তার মানে 24। আমি কিভাবে বুঝাইতে পারছি? আপনার কাছে যদি কর্ণের দৈর্ঘ্য চাই, তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। কর্ণের দৈর্ঘ্য চাইছে মানে কি আউটপুট। কর্ণের দৈর্ঘ্য আউটপুট হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। কর্ণের দৈর্ঘ্য আউটপুট হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে একটা পাইলাম 6 আর একটা পাইলাম 8। কোনো কারণে যদি রম্বসের ক্ষেত্রফল চাই, আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। তাহলে কর্ণদ্বয়ের গুণফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্যালকুলেট করলে কি অঙ্কটা শেষ। সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 8 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 8 ডান। এটা যদি চিত্র দিয়ে বুঝাইতে যান ভাই অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই নিয়মে করতে হবে, নাহলে এটা বিশাল বড় ম্যাথ। এটা অনেক ট্রিক্স করে এরকম ছোট বানানো হয়েছে, নাহলে আপনি এমসিকিউ পরীক্ষা এটা করতে অনেক সময় লাগবে। কেস টুর ম্যাথ এই নিয়মেই করতে হবে, তা নাহলে অনেক বেশি সময় লাগবে এবং এই ম্যাথ কিন্তু আসে। এত সময় নষ্ট করা কিন্তু যাবে না। এমসিকিউ পরীক্ষার টাইমও ম্যাটার। আপনি একটা ম্যাথ 2 মিনিট বা 3 মিনিট সময় নিয়ে তো এমসিকিউ পরীক্ষা করতে পারবেন না, এটা তো আবার বিলাসিতা। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে এমসিকিউ পরীক্ষায় কিছুটা টেকনিকের উপরও ডিপেন্ড করতে হবে। আচ্ছা, 3 4 5 কেন নিছি এটার ব্যাখ্যা আমি দিতেছি। এই যে রাবে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। আপনার কাহিনীটা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্যটা দেয়া থাকবে, এটারে ধরবেন অতিভুজ। বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে অতিভুজ, বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ যদি 5 হয় তাহলে বাকি দুটো ছোট হইতে হবে, এই কারণে 3 আর 4 হবে। যে 5 12 13, এই জায়গায় তো 13 হচ্ছে অতিভুজ। 5 12 13 হচ্ছে অতিভুজ। আপনার বাহুর দৈর্ঘ্য যেটা সেটার আপনি ধরবেন অতিভুজের মান। যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অতিভুজের মান। যেমন আমি 9 নম্বর অঙ্কটা করালে আপনি আরো ক্লিয়ার হবেন। 9 নম্বর অঙ্কটা করালে আপনি আরো ক্লিয়ার হবেন।
যেই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওইটাকে আপনি ধরবেন অতিভুজের মান, যেই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওইটাকে ধরবেন অতিভুজের মান। অঙ্ক নাম্বার 9, এটা মূল নিয়মে করতে গেলে এগুলো অনেক বড় হয়ে যাবে, অত বড় করে করা যাবে না। আচ্ছা, কোন রম্বসের একটা বাহু দেওয়া আছে কত? একটা বাহু দেওয়া আছে 13, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24, অপর কর্ণের দৈর্ঘ্য চাইছে, আচ্ছা সবাই একটু মামলাটা দেখেন ভাইয়া, সবাই একটু মামলাটা দেখেন। অপর কর্ণের দৈর্ঘ্য চাইছে, এই ম্যাথটা দুই ভাবে করা যায়। আমি প্রথমে সোজা নিয়মটা দেখাই। বাহু যদি 13 দেয়া থাকে, আপনার এই কর্ণের দৈর্ঘ্য হিসাব করারই দরকার নাই। আমরা জানি কি বাহু মানে কি? অতিভুজ। বাহু মানে কি? অতিভুজ। তাহলে অতিভুজ যদি 13 হয়, অপর দুইটা বাহুর মান হবে কি? একটার মান হবে 5, আরেকটার মান হবে কত? 12। সবাইকে আমার কথা বুঝছেন? এই কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আপনি সেটা কাউন্ট করবেনই না, আপনি কর্ণের দৈর্ঘ্য কাউন্ট করবেনই না। যেই বাহুটা দেওয়া থাকবে এটার নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজ আছে কত? 13। তাহলে অতিভুজ যদি 13 হয়, তাহলে অপর দুইটা বাহুর মান হবে কত? 5 আর 12। আচ্ছা, এখন চাইছে কি? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য চাইছে মানে কি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আউটপুট। আউটপুট হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 দুগুণা 10, আর একটা হচ্ছে কি 24। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য তো 24 দেয়াই আছে, আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত? 10। আমার কথা কি সবাই বোঝেন নাই? আরেকবার একটু বোঝেন, সবাই একটু আরেকবার বুঝি। আপনারা বসে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24। আমার কি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা আমি দেখবই না, চাইছে অপর কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, অপর কর্ণের দৈর্ঘ্য। আমরা শিখছি কি বাহুটা মানে কি? অতিভুজ। রম্বসের ক্ষেত্রে বাহুটা মানে কি? অতিভুজ। তাহলে অতিভুজ যদি 13 হয়, তাহলে বাকি দুইটা বাহু কত? 5 আর 12। এবার আমি শিখছি কি, যেহেতু কর্ণের দৈর্ঘ্য বাইর করতে বসে, তার মানে আউটপুট। আউটপুট হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা 10, এটা হচ্ছে 24। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10, আরেকটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 10, আরেকটা হচ্ছে 24। আর আপনার কাছে একটা কর্ণের দৈর্ঘ্য তো 24 দেয়াই আছে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? 10। অপর কর্ণের দৈর্ঘ্য কত? 10। ভাই আমি কি বুঝাইতে পারতেছি? একটু লেখেন তো, আমি কি বুঝাইতে পারছি নাকি? আমি কি বুঝাইতে পারছি? তার মানে রম্বসের ক্ষেত্রে বাহুটারে আমরা ধরবো কি? অতিভুজ। ওই বাহু ধরলেই তো আমরা অতিভুজ ধরলেই কি বাকি দুইটা বাহু পেয়ে যাব। এইবার কর্ণের দৈর্ঘ্য যেহেতু বের করতে বসে, আউটপুট কর্ণের দৈর্ঘ্য হলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। আমি কিভাবে বুঝাইতে পারছি? কেস 2 এর থেকে সোজা করে করা সম্ভব না। কেস 2 আপনি মূল নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওইটা এমসিকিউ পরীক্ষা করা যাবে না, কারণ অনেক বেশি সময় লাগবে। এত সময় তো আপনি ব্যয় করতে পারবেন না। একটু ফিডব্যাক দেন তো। আমরা কি সবাই বুঝছি? যদি বুঝে থাকি তাহলে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ আমাদের শেষ। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগের যে কোনো ম্যাথই আমরা করতে পারবো। আমার কথা একটু সবাই এখন মনোযোগ সহকারে শোনেন। আমি আগামীকালকে বরিশাল যাব, আপনাদের এই সপ্তাহে কোনো ক্লাস হবে না। আগামীকালকে আমি একটা অধ্যায়ের ক্লাস আপনাদের এই সিক্রেট গ্রুপে পোস্ট করে দেব। পরিমিতি, এইটা থেকে 1 মার্ক আসে এবং এটা অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু একদম সোজা চ্যাপ্টার। সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি আগামীকালকে বরিশাল যাব, আমার এই সপ্তাহ আপনার দ্বারা কোনো ক্লাস নিতে পারবো না। এখানে আমি আজকে একটা অতিরিক্ত ক্লাস নিছি যাতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগটা শেষ হয়ে যায়। আগামী শনিবার দিন আল্লাহ বাচ্চা রাখলে আমি আগামী শনিবার দিন আবার ম্যাথ ক্লাস নেওয়া শুরু করব। আপনার দ্বারা অল্প কয়েকটা ক্লাস বাকি আছে, আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের শেষ করে দিয়া, যাতে আপনারা একটু রিভিশন দিতে পারেন, পরীক্ষা দিতে পারেন। এই পরিমিতি থেকে 1 মার্ক আসে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। এটার উপরে যে ক্লাসগুলো আছে, এটা আমি 45 মিনিট ক্লাসগুলো আপনাদের এইখানে কালকে পোস্ট করে দেবো। সবাই প্রতিদিন একটা করে ক্লাস করবেন। পরিমিতির ক্লাস হচ্ছে মোট 5টা, একদম ইজি আলোচনা, কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়। এখান থেকে কিন্তু 1 মার্ক আসবে। সবাই সোম থেকে শুক্র এর মধ্যে পরিমিতির ক্লাসগুলা শেষ করবেন, করে শনিবার দিনের মধ্যে, শনিবার রাত 10টার মধ্যে পরিমিতির ক্লাস নোট এই গ্রুপে পোস্ট করবেন। বয়সের পুরস্কার আমি একটু পরে দিয়ে দেবো। যেই দুজন নোট পুরস্কার পাইছেন
আমি আটটু পরে পোস্ট দিয়ে দেবো, 500 500 1000 টাকা পাবেন। আর পরিমিতির নোটে যারা পুরস্কার পেতে চান তারা শনিবার রাত 10টার মধ্যে এই সিক্রেট গ্রুপে নোট পোস্ট করবেন, প্রত্যেকে 1000 টাকা করে পাবেন। আমি 2টা পুরস্কার দেব, প্রত্যেকে 1000 না, আর একটু উৎসাহ বাড়াই দিই, 1000 না দিয়া 500 টাকা, না 1000ই থাকুক, 1000 টাকা 2টা পুরস্কার পাবেন। একজন ছেলে পাবে 1000 টাকা, একজন মেয়ে পাবে 1000 টাকা। এটা হচ্ছে একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ জিনিস সোজা কিন্তু ক্লাস কিন্তু 5টা। আমি আগামীকালকে 500টা ক্লাস একসাথে পোস্ট করে দিয়ে দেবো। সবাই আগামী এই যে সোম থেকে শুক্র যে 5 দিন বন্ধ পাচ্ছেন এর ভিতর পরিমিতিটা শেষ করবেন, করে শনিবার দিন রাত 10টার ভিতর পরিমিতির ক্লাস নোট আমাদের এই সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? শনিবার দিন রাত 10টার মধ্যে। আল্লাহ বাঁচায় রাখলে আমরা শনিবার দিন থেকে আবার ক্লাস নেওয়া শুরু করবো। শনিবার দিন আমি ত্রিভুজ পড়াবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে শনিবার দিন ত্রিভুজ পড়ানো হবে। আমি কি বুঝাইতে পারছি? আর এই সপ্তাহে কোনো ক্লাস হবে না, আমি কালকে বরিশাল যাব, কোনো কারণে যদি বরিশালটা ক্যান্সেল করি তাহলে আবার ক্লাস কন্টিনিউ হবে, কিন্তু আমাকে বরিশাল একটু ইমার্জেন্সি কাজে যেতে হবে। আর বয়সে যারা পুরস্কার পাইছেন আমি আটটুবারই পোস্ট দিয়ে জানিয়ে দেবো। আর আমি চেষ্টা করবো আপনাদের যত দ্রুত সম্ভব সিলেবাসটা শেষ করে দিতে, কারণ আমাদের একদম সহজ সহজ জিনিস বাকি, যেমন ত্রিভুজ বাকি, বৃত্তটা একটু কঠিন, চতুর্ভুজ বাকি, এগুলো খুবই সোজা, পড়াতে টাইম লাগবে না। এবং আমরা ফেব্রুয়ারি 1st উইক থেকে ইনশাল্লাহ কিছু পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আমাদের ধারণা ছিল হয়তো পরীক্ষাটা মে মাসে হবে অথবা এপ্রিলের শেষে হবে, মানে ঈদের পরে হওয়ারই কথা ছিল। মানে অন্যান্য বারের যে বিসিএস এর যে রোডম্যাপ ছিল বা যে ধারাবাহিকতা ছিল, এইবারই প্রথম ঘোষিত টাইমে হচ্ছে যে মার্চে বলছে সম্ভাব্য, এবং মার্চের প্রথমই হচ্ছে একদম 9 তারিখ। যেহেতু একটু আগে পরীক্ষা নিচ্ছে এই কারণে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে, পড়াশোনার গতি একটু বাড়াতে হবে। কারণ অন্যান্য বিসিএস এর মতো করে যদি হইতো এবারের পরীক্ষা হয় এপ্রিলের শেষে হইতো, না মেয়ের ফার্স্টে হইতো, মানে ঈদের পরে হইতো। কিন্তু এইবারই প্রথম দেখলাম যে ঘোষণা যা দিছে তা আবার মার্চের শুরুতেই নিছে, শেষেও না, 9 মার্চ হবে। এখন সেই অনুসারে আমাদের আগাতে হবে, আমাদের বেশি কিছু বাকি নাই, এটা আমরা যত দ্রুত সময় ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সবাই একটু ফিডব্যাক দেন আজকের ক্লাসটা কেমন হয়েছে, সবাই একটু ফিডব্যাক দেন তো আজকের ক্লাসটা কেমন হয়েছে, সবাই একটু ফিডব্যাক দেন তো আজকের ক্লাসটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানান ক্লাসটা কেমন লাগলো আজকের। পরিমিতিটা একটু ধৈর্য নিয়ে করবেন, প্রতিদিন একটা করে ক্লাস করবেন, একদম সোজা জিনিস, শুধু সূত্র দিয়ে অঙ্ক হয়ে গেছে, কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। প্রতিদিন একটা ক্লাস করবেন, সোম থেকে শুক্রবার দিনের ভিতর পরিমিতি শেষ করবেন, এখান থেকে 1 মার্ক আসে পরীক্ষায়, ঠান্ডা মাথায় করে ফেলবেন। আর শনিবার দিন নোট করবেন, একটু বড় চ্যাপ্টার দেখে 1000 টাকা করে পুরস্কার দিচ্ছি। আর আমি বয়সের পুরস্কারটা একটু পরে ঘোষণা করে দিতেছি, কোন 2 জন বয়সের পুরস্কার পাইছেন। আগে এমন ক্লাস করি না, এত সুন্দর ক্লাস, কেন আগের ক্লাসগুলো কি সুন্দর হয় না, শুধু আজকের ক্লাসটাই সুন্দর হয়েছে, এটা কোনো কথা? আজকের আগের ক্লাসগুলো সুন্দর হয় নাই, শুধু কি আজকের ক্লাসই সুন্দর হয়েছে? ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার ইনশাল্লাহ বরিশাল থেকে আসলে দেখা হবে। সেই মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।